তো আমরা যেটা বলছিলাম যে আমাদের অবস্থার সাথে জার্মানির অবস্থার একটা ব্যাপক মিল আছে। তো জার্মানি 1969 সালে মামলা করেছে। জার্মানি কিন্তু ইটলসে মামলা করেনি, আমরা যে কোর্টে গিয়েছি, কারণ এই কোর্টের তখন জন্মই হয়নি। আমরা যে কোর্টে গিয়েছি এই কোর্টের জন্ম হয়েছে 1982 সালে, আর জার্মানি মামলাটা করেছে 1969 সালে। এবং জার্মানি 1969 সালে যে কোর্টে মামলা করেছে, আমার স্লাইডের নিচে লেখা আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। আইসিজে তে জার্মানি মামলা করল এবং ওই মামলায় জার্মানি জিতে যায়। আমরা এই যে বলছি বাংলাদেশের জিওগ্রাফিক সিচুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। ওই যে 1969 সালে জার্মানি মামলা করে, সেই জার্মানির অবস্থার সাথে আমাদের সিচুয়েশনের মিল আছে। কারণ জার্মানির নর্থ পাশে হচ্ছে ডেনমার্ক আর পশ্চিম পাশে হচ্ছে নেদারল্যান্ডস, এবং এই কনকেভের মধ্যে জার্মানি আটকা পড়েছিল। তো জার্মানি 1969 সালে কোর্টে গিয়ে, জার্মানির কথা আমরা কেন আনলাম মনে আছে নিশ্চয়ই, ওই যে আমরা বলেছি যে জার্মানির কথা আমরা নিয়ে আসছি কারণ কনসেপ্ট আমরা জার্মানির কাছ থেকে নিয়েছি, আমরা জার্মানিকে রেফার করেছি। আমরা বলতে চাচ্ছি যে ইকুইডিস্টেন্স না, এবং যে সমস্ত দেশ এই কনকেভের মধ্যে আটকা পড়ে যায় তাদের জন্য ইকুইটেবল ডেলিমিটেশন, এই সমাধানটা অধিক প্রযোজ্য। তো সেজন্য এই কনসেপ্টটা আমরা জার্মানি থেকে পেয়েছি। তো জার্মানি কিভাবে করেছে সেটা আমরা শর্টলি এখন দেখছি। তো জার্মানি তার নর্থে হচ্ছে ডেনমার্ক আর ওয়েস্টে হচ্ছে নর্থে হচ্ছে ডেনমার্ক আর ওয়েস্টে হচ্ছে নেদারল্যান্ডস। তো এই মাঝখানে কনকেভের মধ্যে থেকে জার্মানি মামলা করলো, এবং জার্মানির মূল যে বক্তব্যটা ছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে, সেটা হচ্ছে গিভেন দ্য জিওগ্রাফিক সার্কামস্টান্সেস, যে মাননীয় আদালত আমাদের ভৌগোলিক অবস্থানটা আপনি একটু দেখেন, এই পিকুলিয়ার ভৌগোলিক অবস্থার কারণে ইকুইডিস্টেন্স ফর্মুলাটা এখানে একটা ন্যায়পরায়ণতার রেজাল্ট আনতে ব্যর্থ হচ্ছে। কারণ আমি কিন্তু বলেছি ইকুইডিস্টেন্স ফর্মুলা কিন্তু লয় নেই, লিগাল, কিন্তু জার্মানি বলেছে এটা লিগাল ফর্মুলা হলেও আমাদের জিওগ্রাফিক সিচুয়েশন তো এখানে খুবই অদ্ভুত, সেজন্য ইকুইটেবল কোন রেজাল্ট এটার ভিত্তিতে আসছে না। দ্য কোর্ট এগ্রিড, সম্মত হলো, এবং দ্য কোর্ট এগ্রিড উইথ জার্মানিজ কন্টেনশন, এবং জার্মানির পক্ষে রায় গেল। এবং এই রায়টা পৃথিবীতে যেখানে এই কনকেভিটির সৃষ্টি হবে সেখানের জন্য এটা একটা ইতিহাসে একটা ল্যান্ডমার্ক রায় হয়ে থাকলো। তো সেই কথাটি আমরা তখন বলেছি যে আমরা জার্মানি থেকে এই কনসেপ্টটাকে বড় করেছি, নিয়ে আসছি। The inequitableness of equidistance to Bangladesh was recognized in the course of the proceedings in the North Sea cases. খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে জার্মানির মামলাটা যখন চলে তখন ওই মামলায় বাংলাদেশের রেফারেন্স আসছে। ওই মামলায় জার্মানি বলেছে, মাননীয় আদালত আমরা খুবই বেকায়দা একটা অবস্থায় আছি, কনকেভিটি, তবে আমাদের অবস্থাটা পৃথিবীতে শুধু যে আমরাই এই বেকায়দায় পড়েছি তেমনটি না, আরো দেশ আছে যারা এরকম বেকায়দায় অবস্থায় আছে। যেমন জার্মানি কোর্টে বলল, যে আমার স্লাইডের নিচে দেখেন, যেমন ইস্ট পাকিস্তান, কারণ এটা 1969 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি। জার্মানি বলেছে এই যে দেখেন ইস্ট পাকিস্তান, দিস ইজ এ কান্ট্রি দ্যাট ইজ অলসো ইন সিমিলার টাইপ অফ ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশন জাস্ট লাইক আস, যেটা বর্তমানে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের প্রসঙ্গটা জার্মানি 1969 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে আসছে।
তখন বলতো কিন্তু আমাদের খবর নাই। আনফর্চুনেটলি East Pakistan did not move with that issue before the International Court of Justice. জার্মানি আঙ্গুল দিয়ে দেখায় বলছে, দেখেন ওই যে ইস্ট পাকিস্তান, ওদের অবস্থা খুবই খারাপ, আমাদের খবর নেই। আমাদের সেই খবর হয়েছে শেষ পর্যন্ত, আমাদের এবার রায় হয়েছে 2012 সালে। আচ্ছা, যাই হোক, আমরা আসছি সেখানে। তো জার্মানি এই মামলায় কি করেছে, আমাদেরকে রেফারেন্স হিসেবে ইউজ করে আমাদের আমাদের নিয়ে একটা চিত্র এঁকেছে জার্মানি। তাতে জার্মানির লাভটা কি আমি বলি। এটা বুঝতে হবে যে 1969 সালের কনটেক্সটে ইন্টারন্যাশনাল ল যে অনেক বেশি ম্যাচিওর তা কিন্তু না। সুতরাং জার্মানির মনে হয়তো একটা আশঙ্কা কাজ করেছিল যে তুমি এটা কি একটা অদ্ভুত সমস্যা নিয়ে কোর্টে আসলা, যাও বিদায় হও। এই কথা যাতে বলতে না পারে সেই জন্য জার্মানি তার দল ভারী করতে চাচ্ছে যে এই ধরনের সমস্যা মাননীয় আদালত বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এগুলো যদি সমাধান না করেন তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে না। আর আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আপনাকে প্রতিষ্ঠা করেছে হচ্ছে ইউনাইটেড নেশনস চার্টার, আপনার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি এরকম পকেট সৃষ্টি হয় কনকেভ, আর সেই দেশকে আশপাশের দেশ সমুদ্র বঞ্চিত করে সবাই তো সেখানে গোলমাল লাগবে, তখন বিশ্ব শান্তি নষ্ট হবে। এইটা হলো টার্গেট। বাংলাদেশকে ভালোবেসে যে বলেছে তেমনটি কিন্তু না। আচ্ছা, মানে জার্মানি তার নিজের স্বার্থে বাংলাদেশকে টেনে নিয়ে আসছে, মানে তৎকালীন ইস্ট পাকিস্তানকে। এবং এটা বোঝানোর জন্য জার্মানি একটা ম্যাপ আঁকে, ম্যাপ এঁকে কোর্টে জমা দেয়। সেই ম্যাপটা এখন আমরা দেখব। এই ম্যাপটা জার্মানির মেমোরিয়াল থেকে নেওয়া। এই যে দেখেন, আমরা এই উপরে হেডিং লিখেছি ফিগার নাম্বার 9 ফ্রম দ্য মেমোরিয়াল। মেমোরিয়াল বলে হচ্ছে আপনারা যেটা পড়েছেন আমাদের কোর্টে, যেটা আরজি, ইন্টারন্যাশনাল কোর্টে যখন মামলা করে, তো মামলার যে আরজি জমা দেয় সে আরজির নাম হচ্ছে মেমোরিয়াল। মনে রাখবেন, মেমোরিয়াল। মেমোরিয়াল হচ্ছে আন্তর্জাতিক আদালতে বাদী রাষ্ট্রের যে আরজি, এটাকে বলে মেমোরিয়াল। ফিগার নাম্বার 9 from the memorial. কার মেমোরিয়াল? Submitted by the Federal Republic of Germany 21 August 1967. মামলাটা যখন দায়ের হয়, মানে মামলাটা দায়ের হয়েছিল 1967 আর রায় হয়েছিল 1969 একটু আগে আমরা বলেছি 1969 67 21 অগাস্ট 21 অগাস্ট আমাদের চিত্র এঁকে কোর্টে জমা দিল। চিত্রটা এবার মনোযোগ দিয়ে দেখেন। এই চিত্রটাকে আজকে আমরা দেখেছি, এই চিত্রটা আজকে আমরা দেখেছি, এই চিত্রটাই হচ্ছে সেই রঙিন চিত্রটা বোঝার জন্য। মিল পাওয়া যায়? এই যে বাংলাদেশ, এখানে এখানে ইন্ডিয়া, এখানে মায়ানমার, এই যে আমরা এই কনক্লেভের মধ্যে আটকা পড়েছি। ঠিক আমরা যে এরকম কনক্লেভের মধ্যে আটকা পড়েছি, এটাই জার্মানি চিত্র এঁকে 1969 সালে দেখিয়েছে তার দল ভারী করার জন্য। এই যে চিত্রটা, ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া লেখা এখানে, এই যে মাঝখানে এই যে আমরা বাংলাদেশ, এই যে আমাদের সেই কনক্লেভ, এই যে কাট অফ, দুই দিক থেকে কনক্লেভ হয়ে গেলাম, বে অফ বেঙ্গল, আর এই যে বার্মা, দুইটা দেশের নামই বদল হয়ে গেছে, ইস্ট পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ, বার্মা হয়ে গেছে মায়ানমার। এই চিত্র বার্মা, ইস্ট পাকিস্তান, ইন্ডিয়া। এই চিত্রটা কোর্টে সাবমিট করল এবং আমাদের অজান্তেই আমাদের আজকের সমুদ্র বিজয়ের একটা বড় আইনি ভিত্তি সেদিন জার্মানি আমাদের জন্য দিয়ে গেল। কারণ এই মামলায় জার্মানি তার পক্ষে রায় পেয়েছে। কোর্ট বলেছিল যে জার্মানিকে এই কনক্লেভের মধ্যে আটকে রাখা যাবে না। নেদারল্যান্ডস এবং ডেনমার্ককে বলেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে তোমরা জার্মানিকে এই কনক্লেভের মধ্যে অন্যায্যভাবে আটকে রাখতে পারো না। And you must reach towards an equitable delimitation. একটা ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটা সমাধানে তোমাকে অবশ্যই পৌঁছাতে হবে, এই কথা কোর্ট বলেছে। আর এই ইস্ট পাকিস্তান, বার্মা এবং ইন্ডিয়ার যে চিত্রটা কোর্টে সাবমিট করেছে, কোর্ট
affirmed it. কোর্ট কিন্তু বলে নাই কি অদ্ভুত জিনিস নিয়ে আসছো, যাও, বলে নাই। আর জার্মানি যেহেতু এই লাইনে আর্গুমেন্টটা করেছে, সুতরাং আমরা বলতে পারি indirectly Bangladesh got a judicial recognition back in 69. তাহলে এখন আমাদের জন্য মামলাটা জেতা সহজ না কঠিন? উত্তর খুবই সোজা, আমাদের জন্য মামলা জেতা খুবই সহজ। কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 1969 সালে একটা নজির রেখে গিয়েছে। শুধু নজিরই নয়, সেই নজিরের মধ্যে বাংলাদেশের কথাও কিন্তু প্রকাশ্যে বলা হয়েছে। যদি বাংলাদেশের কথা নাও বলতো তাও কিন্তু এটা আমাদের জন্য নজির, আমরা বলতে পারতাম জার্মানির সাথে মিল। কিন্তু বাংলাদেশের কথা বলার কারণে এটা আরো পাকা হয়েছে। এখন আমরা বলছি আমাদের জন্য মামলা জেতা আরো সহজ। কেন? কারণ এই হেডিংটা দেখেন, বাংলাদেশের কেস ইজ স্ট্রঙ্গার দেন জার্মানি ফর কন্টিনেন্টাল শেলফ। এই ব্যাপারটা একটু বুঝায় বলে, কনকেভিটির কারণে জার্মানির যত ক্ষতি হয়েছিল তার চেয়ে বেশি ক্ষতি হলো বাংলাদেশের। আবার বলি, কনকেভিটির কারণে জার্মানির যত লস হয়েছিল তার চেয়ে বেশি লস হচ্ছিল বাংলাদেশের। অতএব আমাদের কেসটা আরো স্ট্রং। অল্প লসে যদি জার্মানি জিতে যায়, আমরা তো এত বেশি লসে অবশ্যই জিতে যাব। আমাদের বেশি লস কেন সেটা বলি। ওই যে একটু আগে আমরা বলেছি যে আমরা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত, বঙ্গীয় দ্বীপ, যেখানে আমাদের সমুদ্রের তলদেশে সেডিমেন্ট ইজ ভেরি থিক, সেডিমেন্ট থিকনেস অনেক বেশি। এই অনেক থিকনেসের কারণে কন্টিনেন্টাল শেলফের ওখানে আমাদের বিশাল একটা অঞ্চল এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ হিসেবে আমরা পেতে পারতাম, পেয়েছিও, পাচ্ছিও। কিন্তু সেটা আমাদের আটকে দিয়েছিল কনকেভিটি। তার মানে কনকেভিটি জার্মানির জন্য যতটুকু ক্ষতি করছিল, বাংলাদেশের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর হিসেবে আবির্ভূত হয়েছে। অতএব জার্মানি যদি এই কনকেভ থেকে বের হয়ে যেতে পারে, আমরা অবশ্যই বের হতে পারবো। এই জন্য আমরা বলছি আওয়ার কেস ইজ স্ট্রঙ্গার দেন জার্মানি। এবং এখানে একটা মজার খেলা আছে, আমি বলি। জার্মানি কিন্তু ওর দল ভারী করার জন্য 69-এ আমাদের কথা বলেছে, আমরা আবার আমাদের মামলা এসে জার্মানির কথা বলেছি। মাননীয় আদালত দেখেন, 1969 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জার্মানিকে এখান থেকে বের করে দিয়েছে, কনকেভ থেকে। অথবা আপনি আমাদেরকেও বের করে দেন, এবং কোর্ট আমাদের কথা শুনেছে। আসলে আমি ব্যাপারটা বলি, এই মামলাটা আমরা যখন করতাম তখনই জিততাম, কিন্তু এই একটা বোল্ড পদক্ষেপ আমরা নিতে পারি নাই। শুধুমাত্র পদক্ষেপটা নিতে পারি নাই। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে আমরা খুবই অ্যাডভান্টেজিয়াস পজিশনে আমরা ছিলাম, কিন্তু আমরা পদক্ষেপটা নিতে পারি নাই বলে আগে মামলাটা আমরা এই সমুদ্র সীমাটা আমরা পাইনি এত বছর। এখন পেয়েছি, এবং এই সমুদ্র নিয়ে কিন্তু একটা বিশাল অর্থনৈতিক পরিকল্পনা এখন দেশের আছে, এটা সম্পর্কে হয়তো অনেক অবগত আছে। এবং এটা যদি সাকসেসফুল হয়, আমরা যে ব্লু ইকোনমির কথা বলছি, এটাকে বলে নীল অর্থনীতি। নীল অর্থনীতি মানে হচ্ছে সমুদ্র ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটাকে বলে ব্লু ইকোনমি। সো বাংলাদেশ হ্যাজ টেকেন ইনিশিয়েটিভস টু বি সাকসেসফুল ইন ব্লু ইকোনমি, একটা এনরিচড ইকোনমি এই সমুদ্রের ভিত্তিতে গড়ে তুলতে পদক্ষেপ দিচ্ছে বিভিন্ন। এগুলো সাকসেসফুল হলে ইনশাআল্লাহ আমাদের অর্থনীতি আশা করি অনেক এগিয়ে যাবে। ওকে, এই যে এখানে আমরা এই কথাগুলো আমরা অলরেডি বলেছি, তারপর আমি স্লাইডে দেখিয়ে দিয়েছি। The land territory of Bangladesh is linked to the seabed and subsoil in the bay by a singular process of erosion and deposition that has lifted much of Bangladesh's landmass out of the sea and shaped the highly unusual seabed throughout the bay. In particular, each year, the ongoing erosion of the Himalaya mountains transports over 1,000 million tons of sediments down through Bangladesh's land territory and out into the Bay of Bengal. এই হিমালয় থেকে হাজার বছর ধরে যে অনগোয়িং এরোশন
ভাঙন হয়, সেটার ভিত্তিতে সেখান থেকে সেডিমেন্ট এসে আমাদের এখানে জমা হচ্ছে। এটা কেন এখন বললাম হঠাৎ করে? এই জন্য বললাম যে সেডিমেন্ট জমা হওয়ার কারণে আমাদের শেলফ এরিয়াতে সেডিমেন্টের থিকনেস অনেক বেড়েছে, এবং এত বেড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে সমুদ্রে আমাদের বিশাল অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে কনকেভিটির কারণে। আমরা কোর্টে গিয়ে বলতে পেরেছি যে মাননীয় আদালত, এটা শুধু 200 মাইলের শেলফের বিষয় না, আমরা 130 আটকে গেলাম, 70 মাইল লস হচ্ছে, ব্যাপারটা তেমন না। আমরা কিন্তু একটা বিশাল এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ আমাদের পাওয়ার কথা। আমরা 200 পর্যন্ত যদি মাননীয় আদালত যেতে না পারি, তাহলে আমার 200-র বাইরে যে এক্সটেনশন, গোটাটা হাতছাড়া হয়ে যাবে। It is a matter of big loss, and this is totally violation of equitable principle of international law. আন্তর্জাতিক আইনের যে ন্যায়পরায়ণতার নীতি, সেই নীতির এটি একটি পরিপূর্ণ লঙ্ঘন। এটা হতে পারে না মাননীয় আদালত। আমরা এগুলো বলেছি, এবং এই যে এই স্লাইডে সেটাকে আরো ব্যাখ্যা করেছি। Accumulation of sedimentary rocks over millions of years now blankets the seabed in layers up to 24 kilometers thick. লম্বা না? এই জমতে জমতে আমাদের সেডিমেন্ট 1 ফুট, 2 ফুট, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 24 কিলোমিটার থিক। যারা আমার ওই ক্লাসটা করেছে তারা একটু পরিষ্কার বুঝতে পারছে সেডিমেন্ট থিকনেস নিয়ে যে কন্টিনেন্টাল শেলফের এক্সটেনশনটা কেমন ভাবে বেড়ে যায়। আমাদের 24 কিলোমিটার। এই জন্য আমাদের লসটাও অনেক বেশি। এই জন্য আমরা এই আইডিয়াটা জার্মানির কাছ থেকে ইনফ্যাক্ট বড় করেছি, যে আমরা ইকুইডিস্টেন্ট চাই না, আমরা ইকুইটেবল চাই। কারণ আর না হয় আমাদের সমুদ্রের একটা বিশাল অংশ হাতছাড়া হয়ে যাবে। আমরা বলছি, for these reasons the prospect of enclaving Bangladesh within just 137 of its coast at the equidistance lines claimed by its neighbors is even more inequitable than would have been the case of Germany, which has no similar entitlement. আমাদের সেডিমেন্ট থিকনেসের কারণে আমাদের যে ক্ষতিটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইকুইডিস্টেন্সের মধ্যে আটকে গেলে কনকেভের ভিতরে, সেই সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা জার্মানির ছিল না। সেই জন্য আমরা বলছি equidistance boundaries would frustrate Bangladesh's ability to exercise sovereign rights beyond 200 nautical miles and would be inconsistent with the equitable solution for which UNCLOS calls. UNCLOS যে আইনটি হয়েছে সেটি কিন্তু ন্যায়পরায়ণতার নীতির বাস্তবায়নের মাধ্যমে সকল সমুদ্রের সমাধান করতে চায়, সমস্যার সমাধান করতে চায়। তো আমরা যদি এই ইকুইডিস্টেন্স নীতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকি, তাহলে এই সমস্যার ন্যায়পরায়ণতা ভিত্তিক সমাধান আদৌ সম্ভব নয়। ওকে, আমরা কনসেপ্টটা নিলাম জার্মানি। তো জার্মানির যে মামলাটা আমরা কনসেপ্ট হিসেবে নিলাম, এই মামলার আবার একটা প্রবলেম ছিল, একটা সীমাবদ্ধতা আছে। সেটা আমি সংক্ষেপে বুঝায় বলি। সেটা হচ্ছে কি, কোর্ট তার সীমানাটা এঁকে দেয়নি। মানে একটা অপশন ছিল কোর্ট এঁকে দিতে পারত, এঁকে না দিয়ে বলে দিয়েছে যে জার্মানি, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক, তোমরা তিনটা দেশ বসে এমন ভাবে সীমানাটা আঁকো যাতে এটা ইকুইটেবল হয়, যাতে এটা ইকুইটেবল হয়। তো আমরা জার্মানিকে যখন রেফার করব, আমরা কনসেপ্টটা পেলাম যে আমরা এমন ভাবে করবো যাতে ইকুইটেবল হয়, কিন্তু সেই ভাবটা কেমন ভাব? মায়ানমার যেমন বলেছে ভাবের নাম হচ্ছে ইকুইডিস্টেন্ট। তো আমাদেরকে একটা পদ্ধতি বলতে হবে, কোন পদ্ধতিতে যাব। ইকুইটেবল তো আমাদের টার্গেট, পদ্ধতি না। তাহলে পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে আঁকলে পরে ইকুইটেবল হবে, আমাদের স্বার্থ রক্ষা হবে, মায়ানমারের স্বার্থ রক্ষা হবে। এই পদ্ধতিটা জার্মানির মামলায় ছিল না। এই জন্য আমরা 2007-এর আরেকটা মামলার উপর নির্ভর করলাম, নিকারাগুয়া ভার্সেস হন্ডুরাস। এই নিকারাগুয়া ভার্সেস হন্ডুরাস 2007-এর মামলা। এই মামলায় একটা মেথড অ্যাপ্লাই করা হয়েছে। এই মেথডটা যে দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল বাইসেক্টর মেথোডোলজি। অ্যাঙ্গেল বাইসেক্টর মেথোডোলজি। তো আমরা এই অ্যাঙ্গেল বাইসেক্টর মেথোডোলজি অ্যাডাপ্ট করলাম। আমরা বললাম যে ইকুইডিস্টেন্ট ফর্মুলায় না গিয়ে যদি অ্যাঙ্গেল বাইসেক্টর ফর্মুলায় আমরা যাই, তাহলে it would be able to bring an equitable solution.
আর যদি equidistant formula আমরা যাই, as was proposed by Myanmar, we would never be able to reach to an equitable solution, and that would amount nothing but violation of international law. তো সেই জন্য আমরা বলেছি যে আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর মেথডটা অ্যাডপ্ট করলাম। এটার জন্য আমরা নিকারাগুয়া ভার্সেস হন্ডুরাস এই মামলাটার উপরে ডিপেন্ড করলাম। এটা পক্ষে যুক্তি কি? পক্ষে যুক্তি হচ্ছে যদি আমরা এই মেথডটা ফলো করি তাহলে দুটি দেশের জন্যই এটা ইকুইটেবল হবে, আর যদি ইকুইডিস্টেন্স ফলো করি তাহলে এটা বাংলাদেশের জন্য ইকুইটেবল হবে না। অতএব এটাই নেওয়া উচিত। আমরা কিন্তু এখন মামলার ভিতরে যাইনি, মামলার ভিতরে আমরা পরে যাব, আমরা বাইরে থেকে পড়ছি, আরো কিছুক্ষণ বাইরে থেকে পড়ব। তো এবার আমরা আসি যে কন্টিনেন্টাল শেলফ বিয়ন্ড 200 নটিক্যাল মাইল, যেটা আমরা বললাম যে বাংলাদেশের জিওমরফোলজিক্যাল অ্যান্ড জিওলজিক্যাল সিচুয়েশনের কারণে বাংলাদেশ naturally is entitled to have an extension in the continental shelf, and it is entitled to get a huge area as an extended continental shelf. তো সেটাও বাধাগ্রস্ত হয় যদি ইকুইডিস্টেন্ট নীতি না হয়। আর যদি আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর নীতি নেই তাহলে আমরা 200 পরে সেটা পাই, যেহেতু উই হ্যাভ দ্যাট ন্যাচারাল প্রলঙ্গেশন। অতএব আমরা যে অবস্থানটা নিলাম সেটা হচ্ছে ওই যে 2500 মিটার আইসোবাথ, সেই নীতি, ডিস্টেন্স নীতি, সেডিমেন্ট থিকনেস নীতি, সকল নীতি অনুযায়ী আমরা দেখছি আমাদের ন্যাচারাল প্রলঙ্গেশন আছে। যেহেতু ন্যাচারাল প্রলঙ্গেশন আছে অতএব আমাদের এক্সটেনশনও আছে। যেহেতু এক্সটেনশন আছে সেহেতু আমাদের লসটা অনেক বেশি হচ্ছে। সর্বশেষ যে কথাটা আমরা মামলায় ঢোকার আগে পড়ছি সেটা হচ্ছে ইক্লসের কাছে পূর্ণাঙ্গ ম্যারিটাইম ডেলিমিটেশনের এটা হচ্ছে প্রথম মামলা। এটা ছিল প্রথম মামলা ইক্লস প্রতিষ্ঠিত হওয়ার পর এই ট্রাইব্যুনালের কাছে দায়ের করা। এটা হচ্ছে প্রথম মামলা যেটি একটি পূর্ণাঙ্গ অর্থে ম্যারিটাইম ডেলিমিটেশন হয়েছে, অর্থাৎ টেরিটোরিয়াল সি নিষ্পত্তি হয়েছে। এখানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন আসছে, এখানে কন্টিনেন্টাল শেলফ আসছে, এখানে এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ আসছে। এই জন্য পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ল অফ দ্য সি পড়ানো হোক, বাংলাদেশ ভার্সেস মায়ানমার এই মামলাটি পড়াতে হবে, কারণ এই মামলার মাধ্যমে এই সকল সমুদ্র সীমার জুডিশিয়াল এক্সপ্লেনেশনটা আমরা লাভ করতে পারি। এইখান থেকে আমরা শেষ করলাম। আমরা নেক্সট লেকচারে মামলার শুরু থেকে শুরু করব। আমরা ব্যাকগ্রাউন্ড এবং আমাদের অবস্থানটা আমরা জানলাম। That's all for today. Thank you very much.